প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আলোচনা হবে ক্লাস 10 এর রাশি বিজ্ঞান নিয়ে। তোমাদের ক্লাস 10 এর রাশি বিজ্ঞানের যে টপিকস রয়েছে, তো রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মাধ্যমিকে 12 নম্বর আসে। ওকে, রাশি বিজ্ঞানের চ্যাপ্টার থেকে 12 নম্বর আসে, কিন্তু তোমাদের তোমাদের সকলকে মনে রাখতে হবে যে রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে 12 নম্বর, এবং রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। ভয় পেলে চলবে না, খুব সহজ চ্যাপ্টার। পাস করার জন্য রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা খুবই ইজি। ওকে, তো দেখো রাশি বিজ্ঞান চ্যাপ্টারের ক্ষেত্রে তো আমাদের 4টি বিষয় থাকে। কি কি বিষয়? না, গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরুমান। ঠিক আছে, তো তোমাদের কিন্তু 4টি যে বিষয় রয়েছে, আমরা এক এক করে বিষয়গুলো আলোচনা করব। আজকের আলোচনার বিষয় থাকবে কিন্তু গড়। আমি কিন্তু গড় নিয়ে আজকে আলোচনা করব। গড় বলতে বোঝাবে যৌগিক গড়। আগে বিষয়টাকে সহজভাবে নাও, দেখবে অঙ্কটা খুব ইজি মনে হচ্ছে। বিষয়টাকে হালকা করে নাও। দেখো, তো গড় বলতে কি বোঝাবে? যৌগিক গড়। আজকে যৌগিক গড় নিয়ে আলোচনা করব। তা দেখো, যৌগিক গড়ের অঙ্কগুলো যখনই করব, তো যৌগিক গড়ের অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র দেওয়া আছে। কিছু বলতে 3টে সূত্র দেওয়া আছে। ওকে, কিছু বলতে 3টে সূত্র। কি কি সেই 3টি সূত্র? আমরা আগে সূত্র 3টে জানি। 1 নম্বর সূত্র বলছে না, প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। আমি যৌগিক গড়টা লিখলাম না। প্রত্যক্ষ পদ্ধতি কি আছে? ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, এই ক্যাপিটাল সিগমা মানে কি? ক্যাপিটাল সিগমা মানে সমষ্টি যোগফল। যোগ করব, যোগ করার একটা গ্রিক বর্ণ। ভয় পাওয়ার কিছু না, এটা একটা গ্রিক বর্ণ। ওকে, আর এফ আই মানে পরিসংখ্যা, আর এক্স আই মানে তথ্য মান। ভয় পাওয়ার কিছুই নেই। দেখতে একটু জটিল মনে হলো, জটিল নয়। দেখো, খুবই ইজি। 2 নম্বর সূত্রটা কি আছে? 2 নম্বর সূত্র আছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতি কি হবে সূত্রটা? এ প্লাস এ বলতে কল্পিত মান, যে কোনো একটা মান ধরে নেবো আমরা। ঠিক আছে, আমরা তো যখন অঙ্ক যাবো না, তখন আমরা বুঝবো যে এর মানটা কখন, কোথায়, কিভাবে বস করাবো। ঠিক আছে, ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, তৃতীয় নম্বর সূত্র কি আছে? ক্রম বিচ্যুতি। ক্রম বিচ্যুতি পদ্ধতি। দেখো, ক্রম বিচ্যুতি পদ্ধতিটা কেমন আছে সূত্র? এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই ইন্টু এইচ। ওকে, তো দেখো, এই যে 3টি সূত্র আছে, এই 3টি সূত্র কিন্তু গড়ে লাগবে আমাদের। আর কোনো সূত্র লাগবে না। এই 3টি সূত্র দিয়ে কিন্তু আমরা গড়ের অঙ্কগুলো করব। ঠিক আছে, তো দেখো, আজকে আমরা কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করব, প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, তো দেখো, আমাদের যে অঙ্কগুলি আছে আমাদের বইয়ে 26.1 26.1 যে অঙ্কগুলি আছে, যে তথ্যমান দেওয়া আছে, দেখো এই তথ্যমানকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো অবিন্যস্ত, আর একটা হলো বিন্যস্ত। তো আজকে আমি প্রত্যক্ষ এবং কল্পিত গড় পদ্ধতির সূত্র প্রয়োগ করব শুধুমাত্র অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। ঠিক আছে, তো অবিন্যস্ত তথ্যের অঙ্ক কোনগুলি এখানে রয়েছে বইয়ে? 1 থেকে 4 দাগ। 1 থেকে 4 দাগের যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি সব অবিন্যস্ত তথ্য। ওকে, তো দেখো, আমরা কেবল অবিন্যস্ত তথ্য আমরা জানি, এবং যখন অঙ্ক করব তখন আমরা এর সঠিক ব্যাখ্যা পেয়ে যাব, এবং সূত্রগুলো আমরা তখন সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো, এবং সুবিধা হবে। তোমাদের বুঝতে তখনই সুবিধা হবে যখন কিনা আমি অঙ্কগুলো করাবো প্লাস সূত্রগুলো ব্যাখ্যা করবো, যে এফ আইটা কি, এক্স আইটা কি, এটা কি, ডি আইটা কি, ওকে, ইউআইটা কি, এইচটা কি। না, আমি যদি এখন তোমাদের ব্যাখ্যা করতে যাই, তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, সময়টা শুধু নষ্ট হবে, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি যখনই অঙ্ক করাবো তখনই সূত্রগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব। এসো তাহলে আমরা এখন ঝটপট অঙ্ক শুরু করি। 1 দাগের অঙ্ক বলছে, আমি আমার, দেখো 26.1 কোষে দেখি 26.1। তোমরা সব প্রত্যেকে বই বের করো, প্রত্যেকে বই বের করো, তাহলে বুঝতে সুবিধা হবে। 26.1 কোষে দেখি 26.1 1 দাগের অঙ্ক আমি করাচ্ছি। প্রথমে 1 দাগের অঙ্ক করাচ্ছি। কি লেখা আছে আমি একটু পড়ি।
আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। ওকে, দেখো এখানে যে অবিন্যস্ত যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু আমি এখন তুলে ধরবো। অবিন্যস্ত ব্যাপারটা কি আর বিন্যস্ত ব্যাপারটা কি, আমি একটু অঙ্কটা টুকি তারপরে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো প্রথমে লেখা আছে বয়স, সবাই লিখো বয়স। ওকে, বয়সটা এখানে বলছে এক্স আই, কত দেওয়া আছে 15, 16, 17, 18, 19, 20। তারপর দেওয়া আছে বন্ধুর সংখ্যা, কি দেওয়া আছে না বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হবে, এফআই। এফআই কি আছে 4, 7, 10, 10, 5, 4। ওকে, তাহলে বয়স এক্স আই দেওয়া আছে, বন্ধুর সংখ্যা এফ আই দেওয়া আছে। তাহলে আই জিনিসটা কি স্যার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। দেখো আই বলতে বোঝাচ্ছে বিভিন্ন তথ্যমান, একটি তথ্য তো দেওয়া নাই না, তার জন্য আই, এফ আই এক্স আই, তার জন্য আইটা উল্লেখ করা আছে। ঠিক আছে, তো দেখো এক্স আই বলতে এখানে কিন্তু আমি অবিন্যস্তের কথা বলছি, আর অবিন্যস্তের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটাকে বোঝো, অবিন্যস্তর ক্ষেত্রে কোন প্রকার শ্রেণী দেওয়া থাকবে না। দেখো 5 দাগের অঙ্ক থেকে দেওয়া আছে, দেখো 5 দাগের অঙ্কে আছে, দেখো 50 থেকে 52 আছে কিনা, দেখো সবাই 50 থেকে 52, এটাই কিন্তু বিন্যস্ত। এই যে শ্রেণী আকারে দেওয়া আছে এটাই কিন্তু বিন্যস্ত। ওকে, আর এখানে কোন প্রকার শ্রেণী আকারে দেওয়া নেই, তার জন্য এটা অবিন্যস্ত। তাহলে এটা শ্রেণী আকারে দেওয়া আছে তার জন্য এটা বিন্যস্ত, আর এটা শ্রেণী আকারে দেওয়া নেই তার জন্য এটা অবিন্যস্ত। আর অবিন্যস্তের ক্ষেত্রে এক্স এর মানটা টোটালি আমরা পেয়ে যাব, প্রথম যেটা দেওয়া থাকবে ওটাই আমাদের এক্স আই অবিন্যস্তের ক্ষেত্রে। আর বিন্যস্তের ক্ষেত্রে স্যার এক্স আইটা কোথায় পাবো? তাহলে বিন্যস্তের ক্ষেত্রে এক্স আইটা কোথায় পাবো? যখন আমরা বিন্যস্তের অঙ্ক করব তখনই আমরা এক্স আইটা কোথায় পাবো তখনই সুন্দরভাবে ব্যাখ্যা করে শিখে নেবো। ওকে, তাহলে আমরা এখন শুধু শিখবো অবিন্যস্তের ক্ষেত্রে এক্স আই কোনটা। তো প্রথম যে মানটা দেওয়া আছে ওটাই এক্স আই, আর বন্ধুর সংখ্যাটা কি আছে পরিসংখ্যাটাই এফ আই। ওকে, তাহলে যখনই আমরা অঙ্কটা টুকলাম তখনই এবং যখন আমাদের বলছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করো, পদ্ধতির নাম উল্লেখ করে দেওয়া আছে, যখনই পদ্ধতির নাম উল্লেখ করে দেওয়া থাকবে তখনই তোমাদের কিন্তু সেই পদ্ধতি বা সেই সূত্র অবলম্বন করতে হবে। তো তিনটি সূত্র ব্যবহার করলে কি স্যার আলাদা আলাদা ফলাফল পাবো? না, তিনটি সূত্র যদি তোমরা ব্যবহার করো তিনটে সূত্র থেকে একই রকম উত্তর খুঁজে পাবে, উত্তর একই পাবে। ঠিক আছে, তিনটে সূত্র থেকে একই উত্তর পাওয়া যাবে। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা প্রয়োগ করতে পারো, তুমি প্রত্যক্ষ প্রয়োগ করতে পারো, কল্পিত পারো, ক্রমবিচ্যুতি পারো। তো দেখো যেটা তোমার সুবিধা হবে। তবে হ্যাঁ একটা কথা আছে, যদি নাম ধরে পড়ে তখন তোমাকে নাম ধরে যেটা পড়বে সেটাই তোমাকে সেই সূত্র কিন্তু উল্লেখ করতে হবে। যেহেতু এখানে নাম ধরে উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষ পদ্ধতি, তার মানে আমাকে অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তা প্রত্যক্ষ পদ্ধতি যখনই সূত্র প্রয়োগ করার কথা বলবে তখনই আমি সূত্রটা আগে মাথায় নিয়ে আসবো, বা সূত্রটা আমরা মনে মনে স্মরণ করবো বা লেখার চেষ্টা করবো রাফে। সূত্রটা কি আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। এটা কেন লিখবো মনে মনে, বা এটা কেন আমি রাফে লিখবো? কারণ আমার ভুল হবে না তাহলে, যে আমার যে কটা কলাম তৈরি হবে এখানে সেটা ডিপেন্ড করবে এই সূত্রের উপরে। ওকে, আমরা মুখস্থ করার কোনো ব্যাপার নাই, আমরা জাস্ট সূত্রটা মুখস্থ করলে আমরা বলতে পারবো যে কটা কলাম তৈরি হবে স্যার। এখানে সূত্রে কিন্তু বলে দেবে যে কটা কলাম। দেখো এফ আই একটা কলাম, এই তো এফ আই কলামটা আছে, এক্স আই একটা কলাম, এক্স আই কলাম আছে। ওকে, এবার দরকার কি এফ আই, সরি এফ আই এক্স আই একটা কলাম দরকার। এফ আই সঙ্গে এক্স আই কি কি সম্পর্ক আছে একটু দেখো না, এখানে গুণের সম্পর্ক আছে। তার মানে আমি এখানে নতুন একটা কলাম তৈরি করব, সেটা হবে এফ আই এক্স আই। যে কলামটা তৈরি করব সেটা কি হবে, এফ আই এক্স আই। ঠিক আছে, তার মানে কি এফ আই সঙ্গে এক্স আই কি সম্পর্ক, গুণের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এফ আই সঙ্গে এক্স আই কি করব আমরা, গুণ করব। গুণ করার পরে এই কলামে বসাবো আমরা। ভয় পাওয়ার কিছু নেই, একটু মনোযোগ সহকারে সবাই শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো কি বলছে, এফ আই সঙ্গে এক্স আই গুণ, তাহলে এফ আই কত আছে 4, আর এক্স আই কত আছে এখানে
15, এই দুটি গুণ করে আমি এখানে বসাবো। তাহলে 15 সঙ্গে 4 গুণ করব, 15 সঙ্গে 4 একটা করে গুণ করে দেখাচ্ছি, 15 গুণিত 4, 4 15 কত হয় 60। তার মানে এই 60টা আমি কোথায় লিখবো, ঠিক এখানে লিখবো। ঠিক এটি সোজা প্রথম সংখ্যার সোজা আমি লিখবো 60। ওকে, এবার দ্বিতীয়টা কি, 16 সঙ্গে কত গুণ 7, তাহলে 16 সাথে গুণ করে কত হবে, আমরা সবাই জানি 112। তৃতীয়টা কি আছে, 17 সঙ্গে 10 কত হবে 170, 18 সঙ্গে 10 180, 19 সঙ্গে 5 কত হবে 95। ওকে, 20 সঙ্গে 4 কত হবে 80। ঠিক আছে, তো এবার আমার কি দরকার, সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ যে এফ আই এক্স এর মানটা বেরিয়েছে ওটা আমি কি করব, সমষ্টি করব, অর্থাৎ যোগ করব। যেটা যোগ করব সেটাই কিন্তু আমার ক্যাপিটাল সিগমা। ওকে, আর ক্যাপিটাল এফ সিগমা বলছে ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এফ আই যে মানটা আছে সেই মানটা আমি যোগ করে বসাবো। ঠিক আছে, তো দেখো কি করি আমরা এখন, ঠিক একটা লাইন টানবো, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল সিগমা এফ আই সমান, এটা যোগফল, দেখো এটা যোগফল বলাই আছে 40, এটা যোগ করে দেখো কত হবে 40। এখন আমি ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই করবো। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমান টোটাল যোগ করে কত হবে, 5 আর 2 7 আর 9 7 প্লাস হাতে 1 2 3 4 5 6 কত হলো 697। তাহলে যোগ করার কত পরে কত হলো 697। ওকে, তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমান 697, ক্যাপিটাল সিগমা এফ আই সমান 40। এখন কি বের করব, বন্ধুদের গড় বয়স, তাহলে আমরা কি লিখবো, অতএব গড় বয়স কত হবে না, সূত্রটা আমরা লিখবো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই ডিভাইডেড বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই মানে কত হচ্ছে, কত দেওয়া আছে আমাদের, মানটা কত বেরালো 697। ক্যাপিটাল সিগমা এফ এর মানটা কত আছে 40, তাহলে 697 কে আমরা কত দিয়ে ভাগ করব, 40 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 40 দিয়ে এখানে ভাগ করি, দেখি কত হচ্ছে, 697 কে আমরা 40 দিয়ে ভাগ করি। ঠিক আছে, কত হবে, 40 2 80 হবে না, 40 8 কে 40, কত হচ্ছে 9, 4 আর 2 6, কত নামবে এবার 7, তাই তো, কয়বার যাবে 7 বার, কারণ 4 7 28, 280, কত নামবে 7, 8 আর 1 9, যাবে না 0.0, কত হবে 4 4 16, 160, কত নামছে 10 0, তাই তো, 40 দিয়ে 80, কত নামবে 20 0, 4 5 20। ওকে, কত হলো তাহলে আমাদের 17.425, 17.425। ওকে, তো দেখো আমাদের কিন্তু 2 দশমিক পর্যন্ত রাখতে হবে, 3 দশমিক রাখার দরকার নাই। তার মানে কত হচ্ছে এখানে, সমান 17.43। ঠিক আছে, বছর, যেহেতু আমি দশমিকটা সবটা নেইনি না, তার জন্য প্রায় লিখতে হবে। লক্ষ্য করো স্যার, তাহলে এখানে তো 2 ছিল, আপনি কেন 3 লিখলেন, তাই না, এটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার 2 ছিল কেন আপনি 3 লিখলেন। দেখো 2 এর পরে কত আছে 5, 2 এর পরে কত আছে 5, আমি যেহেতু 2 দশমিক পর্যন্ত নেব, তাহলে 2 এর পরে কত আছে, 2 এর পরে 5 আছে, 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, 5 6 7 8 9, এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে তার আগের সংখ্যার সঙ্গে কত যোগ হয়, 1 যোগ হয়। যেহেতু আমি 2 দশমিক পর্যন্ত নেব, তাহলে সেই 2 দশমিকে কত যোগ হচ্ছে, আমার 1 যোগ হচ্ছে, অর্থাৎ 2 ছিল কত হলো 3। এইখানে যদি 5 না থেকে যদি থাকতো 4, মনে করো 4 আছে, তাহলে কিন্তু কোনো প্রকার 1 যোগ হতো না, কারণ এখানে আছে কত 4, 4 থেকে কখনো যোগ হয় না, 5 থেকে শুরু হবে যোগটা। ঠিক আছে, 5 থেকে 9 পর্যন্ত। ওকে, তার মানে তাহলে এখানে কত হবে আমাদের, 5 থাকার জন্য
আমরা যেহেতু 2 পর্যন্ত রাখবো তার জন্য আমার কত হবে 43 বছর প্রায়। ওকে, তাহলে এক দাগের অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, 17.43 বছর প্রায়। এবার আমরা 2 দাগের অঙ্কে যাব। তাহলে ঝটপট আমরা লিখে ফেলি 2 দাগের অঙ্ক। দেখো তাহলে 2 দাগের অঙ্কটা কি আছে, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকা লিখেছি, এই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। কি গড় পদ্ধতিতে করব আমরা এখন, কল্পিত গড় পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে কিন্তু নাম উল্লেখ করা আছে যে কল্পিত গড়, অর্থাৎ দ্বিতীয় নম্বর আমাদের পদ্ধতি, আমরা দ্বিতীয় নম্বর পদ্ধতি এখন প্রয়োগ করব, কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, আগের মতনই আমরা লিখব সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা কত আছে দেখি, সদস্য সংখ্যা 2 3 4 5 6 7। পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যাকে আমরা কি জানি সবসময়, এখানে যেহেতু এটা অবিন্যস্ত তার জন্য এটা কি জানবো, xi। এবার পরিবারের সংখ্যা, এবার 2 দাগের অঙ্ক। ঠিক আছে, এবার পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, fi। পরিবারের সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হবে, fi। কত আছে দেখো, 6 8 14 15 4 আর কত না 3। ওকে, এবার আমরা কি করব, কল্পিত গড় পদ্ধতি। আমি কি বলছি, যখনই বলবে তোমরা তোমাদের বইয়ে যেটা থাকবে সেই দুটি কলাম করার পরে এবার আমরা কিসে চলে আসবো, সূত্রটা লেখার চেষ্টা করব। সূত্রটা আমি লিখি এখানে, কি বলছে, a প্লাস ক্যাপিটাল সিগমা a পাই ডিআই বাই ক্যাপিটাল সিগমা a পাই। ওকে, তাহলে a পাই তো আমরা পেয়ে গেছি, স্যার এটা আমাদের দরকার, আমাদের এখন টার্গেট কি এ, আমরা এখন এ জানবো কোথায় আছে এ। দেখো এ বলতে কি বোঝাবে জানো, এ বলতে যে কোনো একটা মান কল্পনা করব, আমরা যে কোনো একটা মান কল্পনা করে ধরবো, মানে অ্যাসাম্পট যেটাকে বলা হয়। ঠিক আছে, কোন একটা মান কল্পনা করবো, কোথায় মানটা কল্পনা করব স্যার, মানটা কল্পনা করব যেখানে xi আছে, xi এর কলামে মানটা কল্পনা করব, মানে ধরে নেব, কল্পনা করা মানে ধরে নেব। তার মানে কি, এই যে কলামটা আছে এই কলামে যে কোনো মানটাকে আমরা এ ধরতে পারি। ওকে, ভয় পাওয়ার কিছু না, আগে বোঝো, যে কোনো মানটাকে আমরা এ ধরতে পারি, অর্থাৎ 6 কে আমরা 6 কে এ ধরতে পারি, 7 4 3 2, যে কোনো মানকে আমরা এ ধরতে পারি। তবে সাধারণত তোমরা একটু মাঝামাঝি পর্যায়ে যদি এটা ধরো তাহলে তোমাদের প্লাস মাইনাসের যে সমস্যা সেটা বেশি হবে না, সেই সমস্যাটা থেকে তোমরা একটু বেশি মুক্তি পাবে, তাই না। তোমরা কিন্তু যে কোনো জায়গায় ধরলে উত্তর বেরাবে, উত্তর 100% বেরাবে, তবে দেখা যাবে একটা মাইনাস বেরিয়েছে, পরে আবার মাইনাসটাকে প্লাস করতে হবে, এটাই হলো সমস্যা, এই ছাড়া কোনো ব্যাপার নয়। তবে মাঝামাঝি জায়গায় ধরলে সব থেকে বেস্ট হয়। ওকে, তার জন্য আমি ঠিক এখানেই এটা ধরলাম। হ্যাঁ, তাহলে এ সমান কত ধরে আমি এখানে কল্পনা করলাম 4, তাহলে এর সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমার কি দরকার, ডিআই, কি দরকার না ডিআই। দেখো ডিআইটা স্যার কোথায় পাবো, ডিআইটা কি, দেখো ডিআই মানে কি বলছে দেখে নেই আমরা আগে, ডিআই সমান xi মাইনাস a। তাহলে ডিআই একটা কলাম দরকার, তাই না, সেটা কিভাবে পাবো, xi মাইনাস a, xi থেকে a বিয়োগ করবো, ডিআই মানে কি, ডিভাইশন না। তাহলে xi থেকে a এর বিচ্যুতি যখনই ঘটবে সেটাকে আমরা কি বলবো না ডিআই। ঠিক আছে, তাহলে xi টোটালটা সব xi, এই xi থেকে যদি 4 মানে সবগুলো থেকে 4 বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু আমরা ডিআই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডিআই আমার একটা কলাম দরকার, তাহলে এখানে আমি কি লিখবো, ডিআই, এই একটা কলাম তৈরি করলাম। ঠিক আছে, এটা কি হলো আমার ডিআই। ঠিক আছে, তো ডিআইটা পাচ্ছি কি হবে, xi মাইনাস a, তাই কি প্রথমটায় আমাদের ডিআই কি পাবো, এখানে xi কত আছে 2 মাইনাস a কত আছে 4, তার মানে কত দাঁড়াচ্ছে, 4 এর থেকে 2 বিয়োগ, তাহলে কত থাকছে, 2 থাকছে বা 2 থাকছে, চিহ্নটা কি হবে মাইনাস, যেহেতু বড় আছে 4, যেহেতু বড় 4 তার জন্য মাইনাস 2, তার মানে এখানে প্রথম ডিআই কি হবে মাইনাস 2, তাই না। তাহলে দ্বিতীয় ডিআই কি হবে, দেখো দ্বিতীয় ডিআই কি হচ্ছে,
থ্রি, এখানে এক্স আই কত আছে 3 মাইনাস এখানে কত হবে এটা 4, 3 মাইনাস কত 4। ওকে, তাহলে এখানে ডিআই কত হবে -1, তাহলে এখানে ডিআই কত হচ্ছে -1। ওকে, তাহলে তৃতীয়টায় কি হবে স্যার ডিআই? দেখো তৃতীয়টায় ডিআই কি হবে, দেখো এখানে এক্স আইও যা, এখানে এক্স আইও যা, এও তাহা, তার মানে 4 মাইনাস 4, এখানে 4 মাইনাস 4, যে এক্স আই সেই এ, তার মানে এটা কি হবে 0, তার মানে এটা এই লাইনে ডিআইটা কি হবে 0। একইভাবে আমি এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে দেখো 5 মাইনাস 4, তার মানে কত 5 মাইনাস 4 1, তার মানে এই মানটা যদি 1 হয় এটা অবশ্যই কত হবে 2 হবে, এটা অবশ্যই কত হবে 3। দেখো এক এক করে সব ডিফারেন্স কত আছে, এক এক করে ডিফারেন্স আছে, তার জন্য 1 2 3, উপরে দেখো 1 2, উপরে গুলো সব মাইনাস হয়। দেখো যেটা এর মান ধরা হয় তার উপরটা সব মাইনাস আর নিচেরটা কি থাকবে প্লাস। এটা সারা জীবন মনে রাখার চেষ্টা করবে, যদি এইটা না করো তাহলে কিন্তু তোমার ভুল হবে। প্লাস মাইনাস যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার উত্তরটা বেরাবে না। তোমাকে মাথায় রাখতে হবে যেটা এ ধরবে তার উপরটা সব মাইনাস এবং তার নিচেরটা কি হবে সবই প্লাস। ওকে, আমি যে কথা বললাম তার জন্য তোমাদের এটা একটু বুঝে শুনে ধরতে হবে, যেখানে খুশি ধরতে পারো, এখানে ধরতে পারো, তাহলে এর উপরগুলো সব মাইনাস হবে, তাই না? অবশ্যই তাই হবে। ঠিক আছে, এবার আমাদের কি আছে সূত্রে না এফ আই ডিআই, আমরা এখন কি বের করব এফ আই ডিআই, অর্থাৎ কি এফ এর সঙ্গে ডি এর গুণ, 6 এর সঙ্গে কত গুণ 2 এর গুণ, -2 এর গুণ, 6 এর সঙ্গে -2 এর আমরা এখন গুণ করব, তার মানে কত হবে 6 2 এ 12, কত 12 -12, 8 এর সঙ্গে 1 এর গুণ -8, 14 এর সঙ্গে 0 গুণ কত হবে 0। ওকে, 14 শূন্যের 0, 15 এর সঙ্গে 1 এর গুণ 15 1 কে 15, 4 এর সঙ্গে 2 এর গুণ 4 2 এ 8। ওকে, দেখো পরেরটা কি বাকি আছে 3 এর সঙ্গে 3, 3 3 কে 9। এখন আমরা একটা দাগ টানবো, তোমরা ঠিক এভাবে শর্টটা তৈরি করবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? তাহলে এক্সামিনার কিন্তু সন্তুষ্ট হবেন। ঠিক এই এই একটু সুন্দর করে করবে, স্কেল দিয়ে করবে না, তখন একটু ভালো দেখাবে। যেহেতু আমার ফ্রি হ্যান্ডে করতে হয়েছে তার জন্য আমাকে একটু দেখে গেছে লাইনটা। আর এটা সোজা সোজা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যোগ বিয়োগে অসুবিধা হবে না। দেখো এই পরিসংখ্যা চ্যাপ্টার কিন্তু বিশেষ কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলি করলে কিন্তু পরিসংখ্যা চ্যাপ্টারটা কমপ্লিট হবে। যোগ বিয়োগ দেখো বোর্ডের যে অঙ্কগুলো করবো দেখো সব যোগ বিয়োগ গুণ ভাগ, তাছাড়া আর কিছু করলাম না আর করবোও না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ, ছোট বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দেখি। ক্যাপিটাল সিগমা এফ আই কত আছে, টোটাল যোগফল কত দেখো দেওয়াই আছে 50 বইতে দেওয়াই আছে, অর্থাৎ এগুলো যোগ করে কত হবে 50। ওকে, এবার এটা সমাধান করব আমরা। ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই কত আছে বলো। দেখো 8 আর 12 যোগ করবো, কারণ দুটো মাইনাস, মাইনাস দুটো আগে আলাদা হিসাব করি, কত হয় 8 আর 12 যোগ করে কত হবে -20। ওকে, 15 8 আর 9 কত হয় 15 8 9 কত হচ্ছে আমাদের 32 32। তাহলে 32 থেকে কত বিয়োগ করব আমরা, 32 থেকে আমরা একটু উপর নিচে ঠিক করে করি, 32 থেকে 20 বিয়োগ করব, কত থাকবে আমাদের 12 থাকবে। ঠিক আছে, দেখো 32 কোনটা হলো 15 8 আর 9, এই তিনটে যোগ করে কত হলো 32 32, 12 আর 8 কত হবে -20, যেহেতু দুটো মাইনাস আছে -20, তাহলে 32 থেকে কত বিয়োগ করব 20 বিয়োগ করব, থাকবে কত আমার 12, তাহলে এখানে কত হবে না 12। ওকে, তাহলে ক্যাপিটাল সিগমা এফ এর মান 50, ক্যাপিটাল সিগমা এফ আই ডি এর মান কত 12। এবার আমরা লিখব কি গড় সদস্য সংখ্যা, অতএব গড় সদস্য সংখ্যা সমান, সূত্রটা লিখি এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, বলো এর মানটা কত আছে, এখানে এটা কত ধরেছি আমরা, এ ধরেছি কত 4, এই দেখো এ মানে 4, তুমি যেটা ধরবে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমি এখানে এ মানে 4 ধরেছি, তাহলে এটাই 4 মানে এ। ওকে, তাহলে এ মানে 4। ক্যাপিটাল সিগমা এফ আই ডি এর মান কত আছে 12, এই দেখো 12 লিখলাম, আর ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে 50। ওকে, এবার লক্ষ্য করো
তাহলে 12 কে কততে ভাগ করবো 50 দিয়ে, দেখো ভাগের ব্যাপার, দেখলে তো আর কিছুই না। 12 কে কততে ভাগ করবো 50 দিয়ে, তাহলে দশমিকে চলে আসবে অবশ্যই, তাই না? কারণ ছোট আছে আর এটা বড় আছে। 50 দিয়ে 12 ভাগ করা যাচ্ছে না, তার মানে কি করব আমি, শূন্য, প্রথমে শূন্য দশমিক, তার মানে কি নেবো, একটা শূন্য। 50 দুইয়ে কত হয় 100, কত নামলো আমার 20, আরেকটা শূন্য, 4×50 কত না 200। ওকে, তার মানে কত হলো 4 প্লাস কত হচ্ছে 0.24, 0.24। তার মানে আমাদের দেখো এই পরিসংখ্যান অঙ্কটা একটু বড় হয় না, তার জন্য বোর্ডে কুলায় না অঙ্কটা করার জন্য। দেখো এটা যোগ করলে কত হবে 4.24, 4 পয়েন্ট, এটা কিন্তু প্রায় লিখবো না কারণ সবটাই আমি লিখে দিয়েছি। দেখো 24 এর পরে অন্য কোনো ডিজিট আছে কি, নাই, তার মানে আমি টোটাল সবটাই লিখে দিয়েছি, তার জন্য আর প্রায় লেখার দরকার নাই। ওকে, তাহলে 2 দাগের অঙ্ক কমপ্লিট। আমরা এখন যাব 3 দাগের অঙ্কে। ঠিক, এবার দেখো 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা খুবই ইজি অঙ্ক। দেখো এই অঙ্কটার উত্তর কিন্তু দেওয়া আছে, মানে যৌগিক গড়ের মান দেওয়া আছে, তাই না? এখন আমার কিন্তু জাস্ট এখানে যে তথ্য মান আছে সেই তথ্য মানের মানটা বের করতে হবে। ঠিক আছে, এখানে একটু উল্টো অঙ্ক, মানে উত্তর মানে গড়ের মান দেওয়া আছে, আমার এখানে যে বিভিন্ন তথ্য মান, সেই তথ্য মানের মানটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো 3 দাগের অঙ্কটা কি আছে, কি বলছে, নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে ই এর মান নির্ণয় করতে হবে এখানে, তাই না? তাহলে দেখো প্রথমে লেখা আছে চল, চলটা কি xi। ওকে, কত কথা আছে লিখে ফেলো সবাই ঝটপট, 10, 15, a, 25, 35। ওকে, তারপরে কি আছে, পরিসংখ্যা, পরিসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে, এফআই। এফআই কত আছে দেখো, 3, 10, 25, 7 আর কত আছে 5। ওকে, দেখো কোনো পদ্ধতির নাম বলা হয়নি, তার মানে আমরা এখানে কল্পিত গড় পদ্ধতি করব, সরি প্রত্যক্ষ পদ্ধতি করব। কল্পিত করলে এটা ঝামেলা হয়ে যাবে, আমরা এখানে কি করব না প্রত্যক্ষ পদ্ধতিতে করব। ঠিক আছে, আমাদের প্রথম সূত্রটা, প্রথম রুলটা প্রয়োগ করব আমরা, খুব ইজি হয়ে যাবে আমাদের। তার মানে আমাদের প্রথম রুলটা কি আছে একটু লিখি এখানে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই না, বাই কি আছে ক্যাপিটাল সিগমা এফ আই। তার মানে কি এফ আই এক্স এর মানটা বেরিয়ে গেছে আমাদের, না শুধুমাত্র মান দুটোকে গুণ করতে হবে, এফ আই এক্স আই কি করতে হবে না গুণ করতে হবে, আরেকটি কলাম হলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি দরকার আমাদের এখানে এফ আই এক্স আই। ঠিক আছে, তাহলে এফ এর সঙ্গে এক্স আই আমরা এখন গুণ করব, দেখি ঝটপট এফ এর সঙ্গে এক্স আই গুণ করে নেই। দেখো 10 এর সঙ্গে 3 গুণ, 3 10 কত হয় 30, দেখো এক দাগের অঙ্কের মতনই করছি আমি। 15 এর সঙ্গে 10 গুণ, 15 10 কত হয় না 150। 25 এর সঙ্গে এ গুণ, কত হবে বলো তো 25 এ না, 25 এর সঙ্গে 7 গুণ, 7 25 কত হয় 175। 35 এর সঙ্গে 5 কত হবে, 5 5 25 এর 5, তাহলে 100, এটাও কত হবে 75। ওকে, এবার আমরা কি করব না একটা লাইন টানবো, এবার কি লিখবো, এটা কি ক্যাপিটাল সিগমা এফ আই, কত আছে এটা যোগ করব, মানটাকে দেওয়া আছে না, তার মানে আমাকে যোগ করে দেখতে হবে কত আছে। 25 আর 5 30, 8 10 40 আর 10 কত না 50, 50। এবার এটা যোগ করব, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই ইকুয়াল কত আছে দেখো, কোনটা কোনটা যোগ করব, দেখো এর সঙ্গে তো এগুলো যোগ করতে পারি না, তার মানে এটা আলাদা থাকবে, তাহলে যোগ করব এটা 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 এবং এটা, 1 2 3 4, এই চারটি যোগ করব, বাকিটা পড়ে রইবে, বাকিটা যোগ আকারে রেখে দেবো না। তাহলে 175 আর 175 যোগ করে কত হয় 350, তার সঙ্গে 150 যোগ করলে কত হবে 350, 500, 500 কত হবে 30, তাই না? যোগ করে দেখো কত হচ্ছে 530, তাহলে বাকি কি পড়ে রইবে প্লাস 25 এ, কারণ যোগ করা যাবে না, এটা এ আছে, যদি এটা যদি এ না থাকতো আমরা কিন্তু একই সঙ্গে যোগটা করতে পারতাম না, যেহেতু এটা এ রয়েছে না, সেহেতু আমরা এটা যোগ করতে পারি না একসঙ্গে, ওটাকে আমরা কি করব, ওটা আমরা আলাদা আকারে লিখবো 25 এ। ওকে, এবার এবার আমরা অঙ্কে চলে আসি, কি বলছে,
বলছে কি না যৌগিক গড় 20.6। তাহলে যৌগিক গড় লিখি আমরা এখানে, তোমরা ঠিক এভাবে করবে, এই সুন্দরভাবে ঠিক এভাবে করবে, দাগটা টানবে, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, লেখো সবাই নিচে কি লিখবে, যৌগিক গড় কত আছে 20.6। এবার যৌগিক গড়ের মান কত দেওয়া আছে 20.6। এবার শর্তে শর্তে কি হবে, আমরা কি লিখবো, যৌগিক গড় মানে যৌগিক গড় মানে কত, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই সমান কত 20.6। মানে কি বলছে যে এইটা যদি সমাধান করা হয় তাহলে উত্তর হবে 20.6। মানে এই যে সূত্রটা, এই সূত্র থেকে আমাদের মান বেরাবে 20.6, কিন্তু আমার মান বের করতে হবে না কিসের, এ এর মান বের করতে হবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো, আমি উপরেরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, উপরে কত আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত বেরিয়েছিল, এখানে ছিল, আমি মুছে দিয়েছি। ঠিক আছে, কত হচ্ছে, ওটা ছিল আমাদের ছিল 530 প্লাস কত ছিল 25a। ওকে, ডিভাইডেড বাই ক্যাপিটাল সিগমা এফ এর মান কত ছিল 50 ছিল, তাই তো, সমান সমান কত 20.6। ওটা তোমরা মানটা দেখে নেবে, যেহেতু আমি একবার দেখেছি আমার মনে পড়ে গেছে না। অতএব তোমরা মানটা, ওই মানটা দেখে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমি বস করালাম। ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে 530 প্লাস 25 আমি যেটা যোগ করে নামিয়েছিলাম। ঠিক আছে, আর ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে 50, আমি জাস্ট মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি যে দাগ দিয়েছিলাম দাগের নিচে এখানে দাগ দেওয়ার পরে যে মানটা বসানো হয়েছিল, এখানে যে মান বসানো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমান কত হয়েছিল 530 প্লাস 25a ছিল কিনা বলো। এই মানটা আমি জাস্ট এখানে বস করানোর কথা ছিল, জায়গা নেই, তার জন্য আমি এখানে বস করালাম। আর এখানে কি ছিল, ক্যাপিটাল সিগমা এফ আই সমান কত ছিল 50, সেই 50 মানটা এখানে বসানোর কথা ছিল, সেখানে জায়গা নাই, তার জন্য আমি এখানে বস করালাম। ঠিক আছে, এবার লক্ষ্য করো, বা এবার আমরা কি করব, বজ্রগুণ করব। তাহলে এর নিচে কত আছে মনে মনে কল্পনা করি 1, তাই তো, তার মানে আমার ঠিক এইভাবে গুণটা হবে আর এভাবে গুণটা হবে। এই গুণ চিহ্নটা তোমরা দেবে না পরীক্ষায়, পরীক্ষার খাতায় এই গুণ চিহ্নটা দেবে না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি। তাহলে এটার সঙ্গে কার গুণ, 1 এর গুণ, তাহলে কত হচ্ছে বলো 530 প্লাস 25a সমান এই 50 এর সঙ্গে কার গুণ, 50 এর সঙ্গে 20.6 এর গুণ, 50 এর সঙ্গে কার গুণ 20.6, আমি গুণটা করি, কত আছে 20.6 এর সঙ্গে কত গুণ 50 গুণ। ওকে, আমি দশমিক আছে, দশমিক আমি এখন রাখলাম না। ঠিক আছে, মনে করো দশমিক নাই, গুণ যখন গুণ করার শেষে আমি দশমিকটা বসাবো। ঠিক আছে, 50 দিয়ে গুণ করি 0 0 0, 5 দিয়ে গুণ করি 5 6 30, আর 5 2 10, কত হচ্ছে 0 0 3 0 1, একটার পরে দশমিক, তাহলে আমি এখানে দশমিকটা বসালাম। তাহলে মানে একটার পরে দশমিক পরে শূন্যের কোনো মূল্য নেই, তার মানে কত হলো 1030, 1030। তাহলে এটা লেখার দরকার নেই, তোমরা এটা দেবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই গুণ চিহ্নটা দিলাম, কারণ আমার এখানে কি করতে হবে, একটা কোনাকুনি গুণ করার দরকার ছিল, তার জন্য তোমাদের বোঝানোর জন্য আমি ওটা দিলাম আর কি। ওকে, এবার কি করব, মানটা কিসের মান খুঁজেছে, আমার এর মান খুঁজেছে, তাই না, তাহলে যখনই এর মানটা আমার খুঁজবে তাহলে এটা বাঁ সাইডে রাখবো, আর সংখ্যাগুলো আমি কি করব না ডান সাইডে দেবো। ঠিক আছে, তাহলে এই যে 25 এটা আমি বাঁ সাইডে রাখবো, কারণ আমার এর মানটা খুঁজেছে, যে মানটা খোঁজে মানে এক্স এর মান খোঁজে, এটা তো সমাধান না, এক্স এর মানটা খোঁজে, আমি এক্সটা বাঁ সাইডে রাখি, সেম একই ব্যাপার, এর মানটা খুঁজি, তাহলে আমি কি করবো, এখানে এর মানটা আমি বাঁ সাইডে রাখবো। ঠিক আছে, এই যে ছোটবেলার সেই সমাধানের অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। দেখো 1030 প্লাসটা পাশে গেলে কি হবে মাইনাস, কত হবে না 530, এবার বিয়োগ করি 25 ইকুয়াল 1030 থেকে আমি কত বিয়োগ করব 530 বিয়োগ করব, কত থাকবে আমার 500 না, 500 থাকে তো,
বিয়োগ করে দেখো 500 থাকে, 30 30 চলে গেল 500, তাহলে থাকে কত আমার 500। ওকে, তাহলে এ সমান কত হচ্ছে আমার, যেহেতু 25 এর সঙ্গে এর কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে, তার মানে সে পাশে গেলে কি হবে আমার ভাগ হবে। তার মানে 500 ভাজিত কত 25, বা এ সমান 500 কে 25 দিয়ে যদি ভাগ করি, 25 দুইয়ে 50, শূন্য থাকে 20, তাহলে 20, অতএব এ সমান 20। তাহলে এর মানটা পেয়ে গেলাম আমরা। এবার আমাদের 4 দাগের অঙ্ক, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, 4 দাগের অঙ্ক। কারণ আমি কি বলছিলাম আজকে, যে অবিন্যস্ত পদ্ধতি, অবিন্যস্ত তথ্য, আজকের যে গড় চ্যাপ্টারের অবিন্যস্ত যে তথ্যগুলো দেওয়া আছে, সেই অবিন্যস্ত তথ্যের অঙ্কগুলি আমি আজকে করাবো। ওকে, তার মানে 4 দাগের অঙ্কটা হয়ে গেলে আমাদের কিন্তু অবিন্যস্তটা কমপ্লিট হবে। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা বিন্যস্তের অঙ্ক করাবো। ঠিক আছে, ঝটপট আমরা করে নেই। কি আছে দেখো, এটাও একই অঙ্ক আছে, দেখো 3 অঙ্ক আর 4 অঙ্কটা একই অঙ্ক, ভয় পাওয়ার কিছুই নেই। এটা কিন্তু অতি দ্রুত হয়ে যাবে, একটু আগে করলাম আমরা। তো দেখি 4 দাগের অঙ্ক কি বলছে না, চল, চল মানে কি, প্রথমটা এক চাই। ওকে, এটা কি এক চাই, কত আছে 5 10 15 20 25। ওকে, পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যাটা কি না এফআই। ওকে, কত হবে 6p, 6p আবার 6 10 5। আমার মান, কিসের মান বের করতে হবে বলো তো দেখি, অঙ্কে কি বলছে, পি এর মান বের করতে হবে। আমাদের কিন্তু যৌগিক গড়ের মান দেওয়া আছে, যৌগিক গড়ের মান কত আছে 15 আছে, আমার কিন্তু পি এর মান বের করতে হবে। এই যে পি আছে, এই পি এর মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, মানে কোন সূত্র প্রয়োগ করবো, আমি বলেছি কোনো সূত্রের নাম নেই, তার মানে আমি কি করব, প্রত্যক্ষ পদ্ধতি করব। সূত্রটা একটু মনে করার চেষ্টা করি, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই ডিভাইডেড বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, সূত্রটা আমরা লিখে নিয়েছি। তার মানে আমরা এখন কি জানবো, কি দরকার আমাদের, একটা কি কলম দরকার, এফ আই আর এক্স আই। তার মানে আমি এখানে কি করব, এফ আই এক্স আই একটা কলম তৈরি করব। ঠিক আছে, এফ আই এক্স আই একটা কলম তৈরি করব। দেখি এফ আই এক্স আই কলমটা তৈরি করি। তাহলে কি করব, 5 এর সঙ্গে কার গুণ, 6 এর গুণ, না 5 6 30, 10 এর সঙ্গে পি গুণ, তাহলে কত হবে 10p, 15 সঙ্গে 6 গুণ, 15 সঙ্গে 6 গুণ, 6 15 90, 20 সঙ্গে 10 গুণ, 20 10 কত হয় 200। দেখো এটার সঙ্গে 20 সঙ্গে 10 গুণ 200 হলো। 25 এর সঙ্গে 5 গুণ, 25 এর সঙ্গে 5 গুণ, 5 25 কত হয় 125। এবার আমি সেই আগের মতনই এগাবো, এরকম রাখ, এভাবে একটা লাইন করব, এই গুড। এবার কি, এটা ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আর মানটা কত, আমরা এটা যোগ করি, কত হচ্ছে দেখি 10 10 5 কত হয় 15, 6 যোগ করো তাহলে 21, 21 আর 6 কত 27 প্লাস কত পি। ওকে, এবার এটা করব, ক্যাপিটাল সিগমা করব, অর্থাৎ সমষ্টি করব। ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই কত হচ্ছে দেখি, যোগ করো। আমি কি বলেছি, পিটা যোগ করা যাবে না, সংখ্যার সঙ্গে চল যোগ করা যাবে না, সেটা কি করতে হবে, যোগ আকারে রাখতে হবে। তার মানে কত 30 90 200 125, এই চারটি কি করব আমরা, যোগ করব। যোগ করি দেখি কত হচ্ছে, দেখি যোগ করো 200 300, এখানে করি দেখি তাহলে সুবিধা হবে। কত আছে 200 125 90 আর কত 30, 5 9 আর 3 11 12 13, 9 আর 3 কত হয় বলো, 9 আর 3 12 13 14 4 2 3 আর 1 4, কত হচ্ছে 445, তাই তো 445 প্লাস কত রইলো আমার 10p। ওকে, কত রইলো 10p। এবার আমরা অঙ্কে চলে আসবো, কি বলছে, যৌগিক গড় 15, আমরা কি লিখবো আগের মতন, দেখো সেম 3 দাগের অঙ্কের মতন, যৌগিক
গড় কত দেওয়া আছে 15। এবার কি লিখবো শর্তানুসারে, শর্তানুসারে সূত্রটা লিখবো। মানে এই যৌগিক গড় মানে কি, যৌগিক গড় মানে আমরা কি জানি, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই সমান কত বলতো 15। ওকে, মানে এই যে যৌগিক গড়, যৌগিক গড় মানেই তো এটাই সূত্র, আর সেই সূত্র মানে কি 15। মানে এইটার মান কত 15। আমার টার্গেট কত, পি এর মান বের করতে হবে। টার্গেট কি, পি এর মান বের করতে হবে। ওকে, আমি কিন্তু আগের মতন সবটাই মুছবো না, এবার আগের বার সব মুছে দিয়েছিলাম, একটু সমস্যা হয়েছিল আমাদের বুঝতে। আমি ঠিক এইটুক মুছবো, ঠিক আছে। লেখো বা, দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে এখানে লক্ষ্য করো, কত আছে 445 প্লাস 10p। ওকে, ডিভাইডেড বাই ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে 27 প্লাস p ইকুয়াল কত আছে 15। ওকে, আমি জাস্ট মান বসাবো। এই মানটা ক্যাপিটাল সিগমা এফ আই এর মান কত আছে 27 প্লাস p, তাই না। ক্যাপিটাল সিগমা এফ আই মানে 27 প্লাস p, এই 27 প্লাস p এখানে বস করলাম, কারণ এই এটা নিচে আছে, তার জন্য এখানে নিচে বস করালাম আমি। ওকে, এবার আমি টোটালটা সব এখানে মুছে দিচ্ছি। এবার কি করব, বজ্র গুণ করব। দেখো সেম আগের মতন আমি গুণ চিহ্ন দিচ্ছি, তোমরা কিন্তু কেউ দিবে না পরীক্ষার খাতা। দেখো এর নিচে কত কল্পনা করি আমরা, 1 কল্পনা করি, ঠিক আছে। তাহলে 15 এর নিচে কত আছে আমাদের 1 আছে, তাহলে কার সঙ্গে গুণ হবে বলো, 15 দিয়ে 27 প্লাস পি এর সঙ্গে গুণ হবে, আর 1 এর সঙ্গে কত 445 প্লাস 10p। তাহলে কোন গুণটা আগে করব আমরা, 15 দিয়ে গুণটা আগে করব, কারণ 15p হবে, আর এটা যদি আগে গুণ করতাম তাহলে কত হতো 10p, তাই না। তাহলে 10 বড় না 15 বড়, 15 বড় 15 বড়, তার জন্য আমরা 15টা আগে গুণ করব। ওকে, বা তাহলে 15 দিয়ে গুণ করি, 15 দিয়ে কার গুণ 27 এর গুণ করব। ওকে, দেখো কত আছে বলো, 7 15 105, 5 10 থাকে, 15 2 30, আর 10 40, 405 প্লাস 15 কে কত 15, আবার এটা গুণ করে 1 দিয়ে গুণ করলে যা হবে তাই, তাই না। তাহলে এবার আমরা কি করব, আমি এটা মুছে দিলাম, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ওটা করেছিলাম, ঠিক আছে। এবার দেখো আমি কি বলেছি, চল পি একটা কি চল, তাহলে পি গুলি সব সময় বা সাইডে, আমার উত্তর খুঁজেছে পি এর মান, তাহলে ওগুলি বা সাইডে, আর সংখ্যাগুলি কোন সাইডে, ডান সাইডে। একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যা এক সাইডে থাকবে, আর এই পি আই পি এই দুটো আলাদা না, এই দুটোই এক সাইডে থাকবে। কোথায় থাকবে দেখো 15p, এপাশে 10p প্লাস আছে, আমি সে পাশে আনলে কত হবে মাইনাস 10p। ওকে, এপাশে কত আছে 445 যা আছে তাই, আর 405 এপাশে প্লাস আছে, সে পাশে গেলে কি হয় বলো দেখি মাইনাস 405। এবার আমরা বিয়োগ করব 15 থেকে কত বিয়োগ করব 10। দেখো 15 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার, না 5 হচ্ছে, 5p, 5p সমান, তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 40, কত হবে 40। ওকে, বা p এর সঙ্গে 5 এর কি সম্পর্ক আছে গুণ, তাহলে গুণ সে পাশে গেলে কি হয় ভাগ হবে, তাই না। p এর সঙ্গে 5 এর কি সম্পর্ক গুণ, কোনো চিহ্ন নাই এখানে, কোনো চিহ্ন নাই, দেখো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এটা গুণের সম্পর্ক আছে। আর গুণ যদি সে পাশে যায় তাহলে কি হবে ভাগ হবে, ছোটবেলায় শিখেছিলে সবাই, একটু স্মরণ করো। দেখো বা, এবার 5 8 40, পি সমান কত 8, অতএব পি সমান 8। তাহলে কিন্তু আমাদের বি এর মানটা বেরিয়ে গেল। বলছে এর সরি পি এর মান নির্ণয় করো, তাহলে পি এর মান লিখবে, অতএব নির্ণয় পি এর মান সমান 8। আগের অঙ্কটা ঠিক লিখে নেবে, ঠিক এভাবে তোমরা। অতএব নির্ণয় এ এর মান কত বেরিয়েছিল আমাদের সেটা লিখে নেবে। এই অঙ্কটা আমি লিখে দিলাম একটু, অতএব নির্ণয় পি এর মান কত 8। ঠিক আছে, আজকে আমাদের এটাই ছিল আজকের আলোচনার বিষয়। 4টি অঙ্কই ছিল আজকে আমাদের। আমরা আজকে শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আজকে শুধু আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে অঙ্কগুলো করেছি। অবিন্যস্ত একবারে অঙ্কগুলো করলে তোমাদের সব গুলিয়ে যাবে, তার জন্য আজকে যে অঙ্কগুলো করেছি তোমরা মাথায় আগে আনো, এটা জাস্ট অবিন্যস্ত তথ্য। এর পরবর্তী যে অঙ্কগুলো করব আমি সবগুলোই বিন্যস্ত তথ্য।
আর অবিন্যস্ত বলতে কোনগুলিকে বোঝানো হয়েছে একটু রিভিউ করো। অবিন্যস্ত বলতে যেখানে কোনো প্রকার শ্রেণী নাই। যদি শ্রেণী দেওয়া থাকতো যেমন 50 থেকে 52, 10 থেকে 20, এটা কিন্তু কি হতো বলতো, এটা হলো বিন্যস্ত, এটা বিন্যস্ত। ওকে, তা আমি বিন্যস্ত আজকে শেখাবো না, পরের দিন তোমাদের বিন্যস্ত হবে, আজকে শুধু অবিন্যস্ত। অবিন্যস্তে আমরা কিভাবে প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগ করলাম, কল্পিত গড় পদ্ধতি প্রয়োগ করলাম, সব ডিটেলস আলোচনা করলাম আমরা এখানে। ওকে, পরবর্তী ক্লাসে আমরা বিন্যস্ত নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত।